20 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এইচএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি, কুমিল্লায় পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ। অনিয়মের অভিযোগে বিমা খাতে শিল্প কারখানা পাচ্ছে না ক্ষতিপূরণ, অবস্থার পরিবর্তনে কাজ চলছে আশ্বাস নিয়ন্ত্রক সংস্থার। কোটা ও শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ঢাকার জঙ্গি বিরোধী অভিযানের প্রশংসায় ওয়াশিংটন। ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুমিল্লায় পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশ হয়। হত্যার 6 মাস পার হলেও বিচার না হয় গণজাগরণ মঞ্চ এই প্রতিবাদ সমাবেশ আহ্বান করে। সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ কুমিল্লার আহ্বায়ক খায়রুল আনাম রায়হান, তনুর মা আনোয়ারা বেগম ও ছোট ভাই আনোয়ার হোসেন। 20 মার্চ রাতে তনুর মরদেহ উদ্ধারের পরদিন তার প্রথম ময়নাতদন্ত করা হয়। 30 মার্চ দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। 12 জুন দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়। কেন হতাশা? রাষ্ট্রের এত বড় দায়িত্বশীল কর্মকর্তা থাকা সত্ত্বেও কেন এত দেরি হচ্ছে? 6 মাস হয়েছে, আমি কোনো পাইলাম না। আমি এটা সত্যিকারের বিচার চাই। আমি দেশবাসীর কাছে, আমি সবার কাছে আমার বিচার, আমার মেয়ের বিচার হইলে আমার আল্লাহ আমার মৌত কবুল করে, আমার এটা আমি প্রার্থনা করি। কলেজ ছাত্রী তনু হত্যা 6 মাস পেরোলেও তদন্ত অগ্রগতি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবেন বলে আশা করছি। ডক্টর মিজানুর রহমান, তনু হত্যার যে বিচারের দাবি আজকে উঠছে এবং বলা হচ্ছে তনু পত্রপত্রিকাগুলি যে এই শিরোনাম করছে যে তনু হত্যার 6 মাস সত্ত্বেও তদন্তে অগ্রগতি নেই, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন অধ্যাপক মিজানুর রহমান? জি দেখুন, তনু হত্যাকাণ্ডের পরে আমি যখন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলাম, আমি সেই স্থানটি পরিদর্শন করেছি যেখানে তার মৃতদেহ পড়েছিল। এবং তারপর আপনারা জানেন যে আমি কুমিল্লা শহরে আমি সাংবাদিক সম্মেলনও করেছিলাম এবং তাদের সঙ্গে খোলামেলা আলাপ করেছি। এবং প্রথমে কিন্তু আমি আমার শঙ্কা ব্যক্ত করেছিলাম যে হয়তো তনুর ওই হত্যাকাণ্ডের সুবিচার আমরা হয়তো নাও পেতে পারি, এরকম একটা শঙ্কা ব্যক্ত করেছিলাম। কেননা হত্যাকাণ্ডটি সংঘটিত হবার পর যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে সেগুলো অনেক কিছুই কিন্তু জনমনে নানা ধরনের প্রশ্নের উদ্রেক করেছে। যেমন আমি একটিমাত্র উদাহরণ দিই যে হত্যাকাণ্ড ঘটবার পর যেখানে আমাদের সাক্ষ্য প্রমাণ এতটা প্রয়োজন এবং অপরিহার্য, সেই স্থানটিকে যেভাবে নানা জনের হস্তক্ষেপের কারণে সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করা হয়েছে, এতে করে অপরাধীকে শনাক্ত করা আসলেই দুরূহ হয়ে পড়েছে এবং প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে অনেকেই কিন্তু মনে করেন। এরপরে দেখুন, কুমিল্লাতে তৎকালীন কর্মরত যিনি পুলিশ সুপার ছিলেন, তিনি কিন্তু প্রথম ময়নাতদন্তের রিপোর্টের ব্যাপারে সাংঘাতিকভাবে তার আপত্তি উনি উত্থাপন করেছিলেন। এবং তারই আমি বলবো যে একটু সাহসিকতা এবং সুদৃঢ় পদক্ষেপের কারণেই কিন্তু পরবর্তীতে দ্বিতীয় ময়নাতদন্তের জন্য কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছিল। কিন্তু এমনি সময়ে আমরা দেখলাম যে যিনি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন এবং সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন, তার কাছ থেকে কিন্তু দায়িত্বটি নিয়ে সেটি সিআইডিকে অর্পণ করা হলো। তখনও কিন্তু প্রশ্ন, অনেক সময় সিআইডিকে প্রয়োজন হয়, আমরা জানি যে জটিল অনেক কিছু জট খুলবার জন্য তাদের সাহায্য প্রয়োজন হয়। কিন্তু যে মুহূর্তে এবং যখন এই তদন্তভারটি সিআইডিকে অর্পণ করা হলো, তখন অনেকের কাছে মনে হয়েছে এটি কালক্ষেপণের একটি কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা, সেই প্রশ্নটি কিন্তু জনমনে দেখা দিয়েছে। এবং আজকে 6 মাস অতিবাহিত হবার পর এটি বোধহয় আর বারংবার একই কথা পুনরাবৃত্তি করবার প্রয়োজন পড়ে না যে তনু হত্যাকাণ্ডের আসল দোষীকে শনাক্ত করা এটি প্রায়
অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রফেসর মিজানুর রহমান, আপনার কাছে কি মনে হয়, মানে আপনি যা বললেন যে তনু হত্যাকাণ্ডের জন্য যে সাক্ষী বা আলামতের ব্যাপার ছিল তা আসলে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বা তার যে কালক্ষেপণ করার জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে, এর পেছনে কি কারণ থাকতে পারে? মানে এরা তো রাষ্ট্রের অংশ বা রাষ্ট্রের অঙ্গ হিসেবে কাজ করছে, মানে কি কারণে রাষ্ট্র যে আইন শৃঙ্খলার যে শাখা প্রশাখা, হাত বাহু, তারা এরকমটা করবে? দেখুন, এ ব্যাপারে কিন্তু আপনারা গণমাধ্যমে অনেক ধরনের শঙ্কা আপনারাও ব্যক্ত করেছেন। আমার কাছে যেটি মনে হয়েছে এবং যেটা আমি প্রথমেই তখন আমি বলেছিলাম যে এখানে অনেকেই এই হত্যাকাণ্ডটিকে আমরা এবং তারা এই দুটো ভাগে ভাগ করবার একটা অপপ্রয়াসে লিপ্ত ছিল। এবং এই যে আমরা এবং তারা ভাগ করবার যে প্রবণতা, এটির কারণেই তারা অধিক সতর্কতা অবলম্বন করতে গিয়ে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যেগুলো প্রকারান্তরে সমগ্র এই তদন্ত প্রক্রিয়াটিকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। এটি অযাচিত, এটি কোনো প্রয়োজন ছিল না। আইনকে যদি স্বীয় গতিতে যদি প্রবাহিত হবার সুযোগটি দেয়া হতো, আমি নিশ্চিত যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই দক্ষতা রয়েছে এবং তারা প্রকৃত অপরাধীকে অবশ্যই শনাক্ত করতে সক্ষম হতো এবং তনু হত্যাকাণ্ডের অপরাধীকে বের করে তার বিচারের ব্যবস্থা করাটাও সম্ভবপর হতো। অধ্যাপক মিজানুর রহমান, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। অধ্যাপক মিজানুর রহমান আছেন আমাদের সঙ্গে। অধ্যাপক মিজানুরের সাথে তনু হত্যার 6 মাস পরে এসে যে বিচারের দাবি করতে হচ্ছে, তদন্তের অগ্রগতি হচ্ছে না, সেই নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কাজী রিয়াজুল হকও যোগ দিয়েছেন। স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম, অধ্যাপক মিজানুর রহমানের কাছে জানতে চাইছিলাম যে কি কারণ আপনার মনে হয়েছিল সে সময়, আপনার শঙ্কা দেখা দিয়েছিল সেটি আপনি বলেছেন। আমি যদি এখন আপনার কাছে জানতে চাই, ওই সময় যা হয়ে থাকুক না কেন, আপনি কি এখনো আশাবাদী যে তনু হত্যার তদন্ত ঠিকমতো হবে, তনু হত্যার বিচার হবে, সে ব্যাপারে আপনি আশাবাদী কিনা? নাকি অনেকেই যে আশঙ্কা করছেন যে তনু হত্যাটি আসলে ধামাচাপা পড়ে যাবে, আপনি কোনটি মনে করছেন? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি একটি আশঙ্কা ব্যক্ত করেছিলেন যে সেকেলের পদ্ধতি দিয়ে তনু হত্যাকাণ্ডের বিচার এবং তদন্ত সম্ভব নয়। উনি হয়তো এই বাক্যটি উচ্চারণ করার পেছনে ওনার মনে কি কি শঙ্কা কাজ করেছিল আমি বলতে পারবো না, তবে ওনার সঙ্গে একমত হয়ে আজকে এই শঙ্কা আমাকেও ব্যক্ত করতে হচ্ছে যে আমি কিন্তু একদমই আশাবাদী নই যে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দেশবাসী কখনো পাবে। এ ব্যাপারে আমার যথেষ্ট শঙ্কা রয়েছে, অস্বস্তি রয়েছে, বলতে পারেন এক ধরনের বেদনাবোধও এজন্য আমার ভেতরে কাজ করে। জনাব কাজী রিয়াজুল হক আছেন আমাদের সঙ্গে, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান। অধ্যাপক মিজানুর রহমান আমাদেরকে বলছিলেন যে তনু হত্যার যে বিচার, সেই বিচার নিয়ে তিনি আর খুব আশাবাদী হতে পারছেন না। জনাব কাজী রিয়াজুল হক, আপনি কি আশাবাদী হতে পারছেন যে তনু হত্যার বিচার হবে, তদন্ত শেষ হবে এবং আমরা জানতে পারবো যে আসলে কি হয়েছিল? জনাব কাজী রিয়াজুল হক। না, আমাদের তো আশাবাদী হতেই হবে, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই ধরনের যত অপমৃত্যু আছে, এই যত নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে দুষ্কৃতকারীদের হাতে, জি, তাদেরকে তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের তো হাল ছেড়ে দিলে চলবে না, তাদেরকে খুঁজে বের করতে হবে। এর জন্য আমাদের তাদের উপরে চাপ সৃষ্টি করতে হবে, জনগণের পক্ষ থেকে চাপ সৃষ্টি করতে হবে। জি, জনাব কাজী রিয়াজুল হক, আমরা সেই চাপ সৃষ্টি করতে হবে সেই ব্যাপারে আপনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু আপনার কাছে মনে হয় কিনা হত্যাকাণ্ডের 6 মাস পার হলো, এখন পর্যন্ত কোনো অপরাধীকে যে ধরা যায়নি এবং হত্যাকাণ্ডের তদন্ত কোন দিকে যাচ্ছে, কোনো অগ্রগতি আছে কিনা সেই বিষয়ে আমরা যে কোনো কিছু জানতে পারছি না, আমরা যে অন্ধকারে থাকছি, তা সেটিকে খুব স্বাভাবিক বলে মনে হয় কিনা?
না, বিষয়টা তো একদম স্বাভাবিক না, কথাটা তো সম্পূর্ণ সত্য। আপনি যেটা বলেছেন যে 6 মাস পার হয়ে গেল আমরা তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করতে পারছি না। দুইবার পোস্টমর্টম করা হলো, কিন্তু আমরা আলামত সংগ্রহ নমুনা ডিএনএ টেস্ট করে নমুনা সংগ্রহ করা হলো, কিন্তু সেগুলো মিলানো হচ্ছে না। এগুলো আমাদের মধ্যে হতাশার সৃষ্টি করে, কিন্তু তারপরও আমি বলবো যে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এর জন্য আমাদেরকে প্রচেষ্টা নিতে হবে। এটাকে এই খুনিদেরকে আমাদের খুঁজে বের করতে হবে এবং এর জন্য যারা দায়ী তাদেরকে বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাতে হবে। এই জন্য আমি আশা ছাড়তে রাজি না। 6 মাসে না হোক, আরো 2 মাস নেক, 3 মাস নেক, কিন্তু আমাদের চাপ রাখতে হবে যত দ্রুত সম্ভব এটার একটা সমাধান আমাদেরকে করতেই হবে। এবং আমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকতে চাই না, বা এই জাতীয় হত্যাকারীদের, দুষ্কৃতকারীদেরকে আমরা আইনের বাইরে তারা চলে যাবে এটা আমরা হতে দিতে চাই না। জনাব কাজী রিয়াজুল হক, আপনার জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এই চাপ রাখার ক্ষেত্রে কোনো কিছু করার আছে কিনা, যা মানবাধিকার কমিশন কিছু করছে কিনা? না, মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তো যখন এই ঘটনা ঘটে তখন আমাদের প্রাক্তন চেয়ারম্যান সেখানে গিয়েছিলেন। তিনি সেখানে যে তাদের সঙ্গে কথা বলেছেন এবং চাপ তখন থেকে আমরা সৃষ্টি করে যাচ্ছি এবং আমরা এর সাথে সবসময় সহমর্মিতা জানিয়ে আসছি এবং আগামীতেও আমরা আমাদের পক্ষ থেকে আমি খোঁজ নিয়েছি যে আমাদের পক্ষ থেকে তেমনভাবে লেখা হয় না। আমরা সরকারকেও শক্ত চিঠি দেবো একটা, যে আমরা তদন্তে হস্তক্ষেপ করতে চাই না, বিচারের নিয়মে চলবে, তদন্তের নিয়মে চলবে, কিন্তু অনতিবিলম্বে যাতে তদন্ত সম্পন্ন করা হয় এবং এইটা যেন দোষী ব্যক্তিদেরকে ধরে আইনের কাঠগড়ায় দাঁড়ানো করা হয়, তার জন্য আমরা সরকারকে ইতিপূর্বে লিখিতভাবে দেওয়া হয়নি, আমরা সরকারের কাছে লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা এই দাবি জানাবো, দাবি জানাবো আমরা, যাতে মানুষ এই বিচারটা মানুষ দেখতে পায়, মানুষের মধ্যে বিচারের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ আরো বেশি বাড়ে, মানুষ যেন তদন্তের ব্যাপারে যেভাবে হতাশা হচ্ছে এই হতাশাগ্রস্তটা যেন মানুষের কমে যায়, তাহলেই আইনের শাসন দেশে প্রতিষ্ঠিত হবে। জনাব কাজী রিয়াজুল হক, আপনি কতটা আশাবাদী যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার চিঠিকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দেবে? কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আসলে জাতীয় মানবাধিকার কমিশনকে খুব গুরুত্ব না দিলেও ওর কোনো অসুবিধা নাই, সেই অর্থে আমি জানতে চাইছিলাম যে আপনার চিঠিকে কতটা গুরুত্ব দিবে বা গুরুত্ব দেওয়ার জন্য আপনি কি করতে পারবেন বা কি করবেন? না, এটা আমাদের চিঠিকে যে গুরুত্ব না দিলেও তাদের কিছু আসে যায় না, এই কথার সাথে আমি একমত না। কারণ জাতীয় মানবাধিকার কমিশন একটি রাষ্ট্রীয় স্বাধীন প্রতিষ্ঠান, আমরা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তো আমাদের জন্য তাদের কাছে চিঠি দেব এবং তারা যদি এটা না করে, সেই ক্ষেত্রে আমরা যদি কোনো সদুত্তর না পাই, সেই ক্ষেত্রে আমরা এটা আমাদের আইনে আছে যে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আমরা জানাতে পারবো, আমরা মহামান্য রাষ্ট্রপতিকে জানাবো এবং মহামান্য রাষ্ট্রপতি এটা প্রয়োজন বোধে সংসদে প্লেস করবেন। তা আমাদের আইনের ভিতরে আমাদের যে সুযোগগুলো রয়েছে, যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, সেই ক্ষমতার আমরা সবটুকুনি আমরা প্রয়োগ করব এটার জন্য, এবং আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই প্রক্রিয়াতে সাড়া দেবে, কারণ তারাও আইনের কাছে তাদেরও দায়বদ্ধতা রয়েছে। জনাব কাজী রিয়াজুল হক, আমি এই প্রশ্নটি আবারও করতে চাইছি যে আপনি কি এখনো আশা করছেন যে তনু হত্যার বিচার তার সঠিক পথে যাবে, এবং সেই ক্ষেত্রে মানে আপনার আশার ভিত্তিটাও যদি আমাদের একটু বলতেন যে কেন আপনার মনে এই আশা সৃষ্টি হলো? আচ্ছা, না, তনু হত্যার তদন্ত হবে, তদন্ত করে বিচার হবে। তবে ইতিমধ্যে যেটা একটা শঙ্কার কারণ রয়েছে, কারণ অনেকগুলো আলামত আমরা যতটা জানতে পেরেছি যে কিছু কিছু আলামত নষ্ট হয়ে গিয়েছে। মানে পুলিশ যেমন প্রথম অবস্থায় পুলিশ ফার্স্ট হ্যান্ড আলামতগুলো পায়নি, পুলিশ অন্যের কাছ থেকে আলামতগুলো নিয়েছে, যেটা পুলিশের সরাসরি নেওয়ার কথা ছিল, নেওয়ার দায়িত্ব ছিল, কিন্তু তার আগে অন্য কেউ আলামতগুলো নিয়ে গিয়েছিল। তো এইভাবে কিছু কিছু ক্ষেত্রে আলামত নষ্ট, কিছু কিছু হয়তো সঠিকভাবে নেই। তারপরেও যে ডিএনএ টেস্ট হয়েছে, সেই ডিএনএ টেস্টের সঙ্গে যাদেরকে সন্দেহজন ব্যক্তিদের আছে তাদেরকে পরীক্ষা করতে হবে, তাদের পরীক্ষা করে মিলাতে হবে, এবং এইটার জন্য একটা সামাজিক আন্দোলন ইতিমধ্যে মানে এই হবে বা মিলানো উচিত সেটা আমরা সকলেই জানি, কিন্তু
সেটি করা হচ্ছে না কেন, এই ব্যাপারে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা? যে ডিএনএ তাদের পরীক্ষা করা হয়েছে, সেই ডিএনএ এর সঙ্গে যারা সন্দেহভাজন তাদের ডিএনএ মেলানো, অপরাধীদের শনাক্ত করার জন্য আরেকটু তৎপর হওয়া, সিআইডির কাছ থেকে মামলাটি শেষ ফাইনাল রিপোর্ট পাওয়া, সেইগুলির ক্ষেত্রে এত ধীরগতির, পুলিশের কাছ থেকে সিআইডির কাছে নিয়ে আসা, রাইট, সেটি কেন আসলে এই ধীরগতির ব্যাপারে আমাদের প্রচন্ড ক্ষোভ, না এই ধীরগতির ব্যাপারে আমাদের প্রচন্ড ক্ষোভ রয়েছে। কেন ধীরগতিতে চলছে, যারা যেটা চালাচ্ছে তারা জানে, সেটা তো আমি বলতে পারবো না আমার অবস্থান থেকে। আমার অবস্থান থেকে আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে এই গতিটাকে দ্রুত করতে হবে, এই তদন্তটাকে সম্পূর্ণ করতে হবে এবং সঠিকভাবে তদন্ত করতে হবে। জনাব কাজী রিয়াজুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার অধ্যাপক মিজানুর রহমানের কাছে ফিরে আসি। জনাব কাজী রিয়াজুল হক বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি জাতীয় মানবাধিকার কমিশন একটি চিঠি দেবেন এবং সেই চিঠিতে একটি কড়া ভাষায় তিনি বলতে চাইবেন বা মানবাধিকার কমিশন বলবে যে কেন এই বিচার দ্রুত হচ্ছে না, এবং সেটি না হলে সেটি রাষ্ট্রপতির কাছে। আপনি কি মনে করেন যে এই উদ্যোগটি আসলে খুব কার্যকর হবে কিনা? এই উদ্যোগটি খুব কার্যকর হওয়ার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, কেননা অতীতেও আমরা এরকম অনেক পত্র লিখেছি এবং সেই চিঠিগুলো যদি একটা পরিসংখ্যান নেওয়া যায় তাহলে খুব একটা ইতিবাচক চিত্র যে ফুটে উঠবে তা নয়। অনেক চিঠিরই এরকম কোনো উত্তরই না দেয়া থাকে এবং অনেক পত্র আছে যেগুলো তাগাদা 2 বছর 3 বছর 4 বছর দেয়া হয়েছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই চিঠিগুলোর উত্তর দেওয়া কোনো ধরনের প্রয়োজনীয়তা আজ পর্যন্ত অনুভব করেছে বলে আমাদের কাছে দৃশ্যমান হয়নি। সেটা হচ্ছে একটি কথা। কিন্তু আরেকটি হচ্ছে যে দেখুন, যেভাবে তনু হত্যাকাণ্ডের আলামতগুলো নষ্ট হয়ে গেছে এবং যেভাবে প্রথম থেকেই এটাকে অন্য খাতে প্রবাহিত করবার এবং বিলম্বিত বা কালক্ষেপণে নানা ধরনের কৌশল এখানে প্রয়োগ করা হয়েছে, এতে করে এই বিচারের ব্যাপারে আশান্বিত হবার মতো কোনো কিছু রয়েছে বলে কিন্তু এই মুহূর্তে। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব কাজী রিয়াজুল হক, আপনি শেষ কোনো বক্তব্য বা উপসংহার টানবেন কিনা? জনাব কাজী রিয়াজুল হক। না, আমার বক্তব্য হচ্ছে যে আমি আশা ছেড়ে দিতে রাজি না। জি, আমি আইনের শাসনে বিশ্বাস করি এবং আইনের শাসনে শেষ পর্যন্ত আমরা যেতে চাই, এবং এই জন্য আমরা যে চিঠি ইতিপূর্বে দিয়েছি সেই চিঠি না, আমরা আরো স্ট্রং, খুব শক্ত তাগিদ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিব, এবং তারপরেও যদি কিছু আমরা আশা করি যে তারপর হয়তো তাদের টনক নড়বে, তারা বিষয়টাকে গুরুত্বের সাথে দেখবে। তারপরে যদি কিছু না হয় সেই ক্ষেত্রে আমরা মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত যাব। আমাদের যতগুলো স্টেজ আছে আইনে, আমরা প্রত্যেকটা স্টেজ আমরা এখন পর্যন্ত করা হয়নি, প্রত্যেকটা ধাপই আমরা ধাপে ধাপে আমরা এগিয়ে যাব আর কি। জনাব কাজী রিয়াজুল হক, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। এর স্পিকার বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। বিমা খাতে উঠছে নানা অনিয়মের অভিযোগ। নিয়মিত প্রিমিয়াম দিয়েও ঝুঁকি বিমার আওতায় থাকা শিল্প কারখানাগুলি পাচ্ছে না দুর্ঘটনা ক্ষতিপূরণ, এমন অভিযোগ বিস্তর। তার স্বীকারও করছেন বিমা প্রতিনিধিরা। বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইভরা বলছে অবস্থার পরিবর্তনের জন্য কাজ চলছে। কারখানার উৎপাদনের মূল চালিকা শক্তি শ্রমিক, আবার কারখানায় দুর্ঘটনার প্রথম ধাক্কাটা যায় শ্রমিকদের ওপর দিয়েই। প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, আসবাবপত্র সহ আরও অনেক কিছুর বিমা হলেও শ্রমিক বিমার বিষয়টি এড়িয়ে চলেন অনেক কারখানা মালিক। বিমা কোম্পানিগুলোর তথ্য বলছে দেশের 80% শিল্প শ্রমিক এখনও বিমার আওতার বাইরে রয়ে গেছে। যত লোকই মরুক 25 জনের বেশি ক্লেম পাবে না তারা। তা যার মানে সে যদি 1000 স্টাফ আছে অথচ সে ইন্স্যুরেন্স করে 25 জনের, তা আমি 25 জনের টাকা তো সাথে দিয়ে দিই যদি মারা যায়। কিন্তু এখনকার তুলনায় আমাদের এখানে মানুষ এখনো ইন্স্যুরেন্সও করে না, প্রিমিয়ামও দেয় না। সম্প্রতি অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্ত মেনে প্রতিটি গার্মেন্টসে অন্তত 25 জন শ্রমিকের বিমা করা বাধ্যতামূলক করা হয়েছে। বিমা খাতে অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন মেঘনা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম থেকে আছেন পোশাক খাতের ব্যবসায়ী ATM হাসান মাহমুদ। আমি জনাব নিজামুদ্দিন আহমেদ আপনাকে জানতে চাইবো যে বিমা খাতে নানা অনিয়মের যেসব অভিযোগ উঠছে সেসব অভিযোগের মধ্যে একটি বড় অভিযোগ হচ্ছে নানা অজুহাতে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষয়ক্ষতির দাবি পূরণ করে না বিমা কোম্পানিগুলি। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই অভিযোগ আমি বলতেছি আসলে এই কথাটা ঠিক না। নিয়ম মাফিক বিমা করলে আপনি বিমা অবশ্যই পাবেন, কারণ কোম্পানিগুলো বিমার দাবি পরিশোধ করে না, এটা ঠিক না। বিমা কোম্পানিগুলির সম্পর্কে মানুষ বদনামই বলতেছে, খারাপই বলতেছে,
কিন্তু আমরা যে কোটি কোটি টাকা বিমা দাবি দিচ্ছি, কোটি কোটি টাকা মানুষ মারা গেলে কোটি কোটি লোক, লাখ লাখ লোকের প্রিমিয়াম ম্যাচুরিটি টাকা দিচ্ছি, মানুষের মরলে টাকা দিচ্ছি, আগুন লাগলে টাকা দিচ্ছি, গাড়ি ভাঙলে গাড়ি পড়লে টাকা দিচ্ছি, এগুলা কথা কেউ বলে না। হয়তো আমি 100টা পলিসির ভিতরে হয়তো 2টা প্রিমিয়াম ক্লেম দেওয়া হয়নি, 99টা ক্লেম দিয়েছি। 99টা ক্লেম সম্পর্কে কেউ বলছে না। অনেক ক্লেম আছে যেগুলো পাওয়ার যোগ্য না, অনেকেই আছে প্রিমিয়ামও দেন না, নিয়ম মাফিক দেন না। কারণ যেহেতু আপনি গার্মেন্টসের কথাই বলেন, যেখানে গার্মেন্টসের প্রিমিয়াম দেওয়ার কথা 57 পয়সা, সেখানে তারা দিচ্ছে 17 পয়সা। তারপরেও তারা হাইকোর্টে কেস করে তারা দিচ্ছে, তারপরও বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানিগুলা কোটি কোটি টাকার ক্লেম দিচ্ছে, আগুন লাগলে দিচ্ছে। কিন্তু হয়তো এমন কিছু কিছু ক্লেম আছে যেটা পাওয়ার যোগ্য না, তারা নিয়ম মেনে চলছে না। আহমেদ, বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো শতকরা কত ভাগ ক্লেম পরিশোধ করে? আমি মনে করি যেহেতু ক্লেম পাওয়ার যোগ্য হলে 100%ই আমরা ক্লেম প্রদান করি, যদি ক্লেম পাওয়ার যোগ্য হয়। ক্লেম পাওয়ার যোগ্য থাকে কত পার্সেন্ট যতকারী ক্লেম করা হয়? আমি মনে করি যেহেতু ইন্স্যুরেন্সের আমি রিইন্স্যুরেন্স করি সাধারণ বিমার সাথে, সাধারণ বিমা করে বিদেশের সাথে, আমি যেহেতু যেই প্রিমিয়ামটা পাই সেই প্রিমিয়ামটার একটা অংশ দিয়ে ইন্স্যুরেন্স করি এবং ক্লেম পাওয়ার যোগ্যতা থাকলে আমি তার ক্লেম পরিশোধ করি। কিন্তু বিভিন্ন কারণে যদি আমার আইনে আছে ফায়ার ব্রিগেডের রিপোর্ট লাগে, গভর্নমেন্টের রিপোর্ট লাগে, তারপরে বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের রিপোর্ট লাগে, ওখানে যদি তারা বলে যে এই ক্লেমটা, এই আগুনটা তার কর্তৃপক্ষ তার স্টাফরা লাগিয়েছে, আগুনটা লেগেছে অন্য কারণে, আমাকে মাত্র 2 লাখ টাকা প্রিমিয়াম দিয়ে উনি 15 কোটি টাকা ক্লেম নিচ্ছে। ক্লেম নেওয়ার কারণে তাদের কতগুলো নিয়ম কানুন মানতে হবে। আমাকে 2 লাখ টাকা আপনি নিয়ম কানুনের কথাই বলছেন জনাব নিজামুদ্দিন আহমেদ, আর যারা নিয়ম কানুন মেনে ক্লেম করে তাদের সবাইকে দেয়া হয় সেটি আপনি বলছেন। আমি জনাব এটিএম হাসান মাহমুদের কাছে আসি, যে জনাব এটিএম হাসান মাহমুদ, সর্বশেষ বিশেষ করে রানা প্লাজা ধসের পরে একটি কথা সর্বত্র আলোচিত হয়েছে যে শ্রমিক এবং মালিক পক্ষের এবং মেশিনারিজগুলির ইন্স্যুরেন্স করার ব্যাপারে আপনারা সবাই সম্মত হয়েছিলেন, এবং কোনো দুর্ঘটনা ঘটলে, সকল ধরনের কারখানায় কোনো দুর্ঘটনা ঘটলে যাতে আপনারা ক্ষতিপূরণ পান, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আপনারা ক্ষতিপূরণ পান, শ্রমিকরা ক্ষতিপূরণ পান, সেটির একটি ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেটি কি সম্পূর্ণ মানা হয়েছে? হ্যাঁ, এই ব্যাপারে আমি আপনাদেরকে কিছু কথা বলি। ধরেন আমার একটা 4তলা একটা ফ্লোর, হ্যাঁ, আমার মনে করেন একটা ফ্লোরে সামান্য কিছু একটা ক্ষয়ক্ষতি হলো, সাপোজ ধরেন 10 লাখ টাকা, হ্যাঁ, এখন সেই 10 লাখ টাকার জন্য আমি ক্লেম করতে যখন যাব, আমাকে সেই ক্ষতিটা ওদেরকে দেখাতে হবে, সেটা প্রুফ করতে হবে। যে সময়টা ওরা নিচ্ছে আমার কাছ থেকে, বীমা কোম্পানিরা যে সময়টা নিচ্ছে, সেই সময়টা যদি আমি আমার প্রোডাকশনে যাই, বা সেই সময়টা যদি আমি নিজে রিকভার করে আমি প্রোডাকশনে যাই, আমি তার চেয়ে 1000 গুণ বেশি লাভবান হচ্ছি, যেহেতু আমার শিপমেন্টের একটা টাইম টেনিউর থাকে। এবং দেখা যাচ্ছে যে আমাদের এখানে ওয়ার্কার জড়িত, আমার অনেক কিছু জড়িত, শিপমেন্ট থেকে শুরু করে আমার ফেব্রিক থেকে শুরু করে আমার অর্থনীতি থেকে শুরু করে এভরিথিং জড়িত। সো আমি যদি ওই ক্লেমের জন্য ওয়েট করতে থাকি, দেখা যাচ্ছে যে আমার যে ক্ষতিটা আমি 1 সপ্তাহের মধ্যে পোষায় উঠতে পারতেছি, সেটা পোষানোর জন্য আমাকে সময় দিতে হচ্ছে 1 মাসের বেশি। বিষয়টি আমার কাছে একেবারে পরিষ্কার। আমি যেটি জানতে চাইছিলাম জনাব হাসান মাহমুদ, আমরা শ্রমিকদের যে ইন্স্যুরেন্সের কথা আমরা অঙ্গীকার করেছিলাম, সেইটি করেছি কিনা, আপনার এখানে করা হয়েছে কিনা? আমি জি 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 আমরা শুধু আমার এখানে না, আমরা যতটা গার্মেন্টস আছি, আমরা বিজিএম এর অন্তর্ভুক্ত আমরা যারা আছি, আমরা সবাই কম বেশি, আমার যতটুকু জানা আছে, আমরা সবাই তার অন্তর্ভুক্ত। এবং আমি একটা উদাহরণও দিচ্ছি যে আমার এখানে একজন স্টাফ, সে আমার পাশে একটা ফ্লাইওভার অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছিল। আমরা উইদিন শর্ট টাইম, একদম হাইয়েস্ট 1 উইক অথবা 2 উইকের মধ্যে আমরা ওর ফ্যামিলিকে টাকাটা রিটার্ন করতে পেরেছিলাম বীমা কোম্পানি থেকে, যেটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন। এবং বিজিএমই এখানে আমাদেরকে 100% সহযোগিতাও দিয়েছিল। জনাব এটিএম হাসান মাহমুদ, এইসব কিছু বীমা কোম্পানি, জনাব এটিএম হাসান মাহমুদ, আপনি ক্লেমের কথা বলছিলেন, আপনি কি খুব সংক্ষেপে আমাদেরকে বলবেন যে অনেক মালিকরা আসলে ইন্স্যুরেন্স করতে চান না, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি এক ধরনের কমপ্লায়েন্স আপনাদের উপর আরোপ করে, এবং আপনারা সেই কমপ্লায়েন্সগুলি করতে চান না বলে আসলে ইন্স্যুরেন্স কোম্পানিতে সাথে আপনাদের চুক্তি করার ক্ষেত্রে আপনাদের বিভিন্ন সময় অনীহা দেখা দেয়, এটি কি ঠিক? আসলে এটা আমি বলবো ঠিক না এই কারণে যে আমরা যখন একটা বীমা করি, হ্যাঁ, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আমার পেমেন্ট ছাড়া বীমাটা করে না। নো ওয়ান, কেউ আমার টাকা ছাড়া কিন্তু আমার বীমাটা কেউ করছে না। জি, এখন আমাকেও চিন্তা করতে হবে যে আমি যে বীমাটা করলাম সেটার আমি কি রেজাল্ট পাচ্ছি,
বা আমাকে সেই পরিমাণ রেসপন্সটাকে আমি ওই তাৎক্ষণিক আমার মনে হয় যে রেজাল্টের বিষয়ে আমরা একটু জনাব নিজামুদ্দিন আহমেদের কাছে যেতে চাই। জনাব নিজামুদ্দিন আহমেদ, জনাব এটিএম হাসান মাহমুদ খুব কারেক্টলি বলেছেন যে আপনাদের ছোট কোনো বিষয় যদি ক্লেম করার পরে ওনাদের অপেক্ষাই করতে হয়, তার চেয়ে ভালো সেটি ঠিকঠাক করে উৎপাদনে গেলে ওনারা অনেক বেশি লাভবান হয়। এই বিষয়টি আপনারা দেখেছেন কিনা, ভেবেছেন কিনা? আসলে আমি প্রথমেই বলবো, যেহেতু একটা ক্লেমের একটা নিয়ম আছে, উনি আমাকে একটা প্রিমিয়াম দিচ্ছে, ওনাকে মাত্র 4 লাখ টাকা আমি প্রিমিয়াম নিয়ে ওনাকে আমি 15 কোটি টাকা রিস্ক দিচ্ছি, এবং 4 কোটি টাকার ভিতরে এখন আপনি জানেন যে কমিশন দেওয়া হচ্ছে, এবং এইটা ওপেন হয়ে গেছে যে 4 লাখ টাকার ভিতরে অ্যাকচুয়ালি কমিশনে উনি আবার 2 লাখ টাকা ছেড়ে রেখে দিচ্ছেন, যার ফলে আমি রিইন্স্যুরেন্স করি, আমাকে ইন্স্যুরেন্সের নিয়ম কানুনগুলো মেনে ওনাকে আমি ক্লেম দেব। কিন্তু উনি যদি নিয়ম কানুন না মানেন, উনি একটা ইন্স্যুরেন্স করেই সাথে সাথে যদি ওনার এখানে কতগুলো আইন আছে, ওনার সিকিউরিটি থাকবে, ওখানে দিয়ে স্যালারি কাঠি থাকতে পারবে না, ওখানে কোনো লোক থাকতে পারবে না, ওনার গোডাউনে আমার ঢুকতে হবে, কতগুলো কমপ্লেইন আছে। কিন্তু দেখা গেল যে উনি এগুলা মানছেন না, এবং আগুন লাগার পরে এমনও দেখা গেছে যে জনাব নিজামুদ্দিন আহমেদ, যারা মানছেন না তাদের কথা বাদ, কিন্তু জনাব এটিএম হাসান মাহমুদ যেটি বলছিলেন যে ওনার 10 লাখ টাকা ক্ষতির পরে ওনাকে যেই পরিমাণ অপেক্ষা করতে হয়েছে, যেই পরিমাণ সময়, সেটি তো ওনার জন্য ভায়াবল হচ্ছে না। এটি আপনারা দেখছেন কিনা? এটা অবশ্যই আমরা টাইমলি দেওয়ার চেষ্টা করি, যদি কোথাও কোনো ডিলে হয়ে থাকে এই জন্য আমি দুঃখিত। তো আমি মনে করি আমি দীর্ঘদিন প্রায় আজকে 30 বছর ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আছি, কিন্তু সুবিধা অসুবিধা থাকতে পারে, যেহেতু বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানি এখনো সঠিকভাবে অগ্রসর হয়নি, এটা আমি বলতে দ্বিধা নাই। কিন্তু ওনাকেও কতগুলো নিয়ম কানুন মেনে আমাকে ক্লেম দিতে হচ্ছে, কারণ আমার ক্লেমটা আমি সাধারণ বিমা থেকে আমি বিদেশ থেকে রিইন্স্যুরেন্স করা থাকে আনবো। জনাব এটিএম হাসান মাহমুদ, আপনি এই সম্পর্কে খুব সংক্ষেপে শেষ বাক্যটি বলবেন কিনা? আমি বলছি, ইন্স্যুরেন্স কোম্পানিটা ওনাদের। এখন আমি যদি নিয়মের মধ্যে না থাকি, তাহলে উনি আমাকে ইন্স্যুরেন্সের আওতায় আনলেন কিভাবে, তাই না? আমি যদি নিয়মের আওতায় থাকা তো এটি চলমান প্রক্রিয়া। জনাব এটিএম হাসান মাহমুদ, নিয়মের আওতায় থাকা তো চলমান প্রক্রিয়া। আপনি প্রথমবার নিয়মের আওতায় থেকে তারপরে তো নিয়মের আওতার বাইরে চলে যেতে পারেন। খুব সহজ, মানে আমার কাছে আপনি ইনস্যুর করে যখন নিয়মের আওতায় বাইরে চলে যাচ্ছি, তখন তো আমি পাচ্ছি না, তখন তো আমার ক্লেমের ব্যাপারে উনি বলছেন, তখন আমি আমার পক্ষ থেকে তখন আমি স্ট্রংলি এটার জন্য আমি প্রোটেস্টও করতে পারছি না, তাই না? আমি যখন নিয়মের আওতার মধ্যে সাফারার, আমি সেটা নিয়ে কথা বলছি। নিয়মের আওতার মধ্যে সেই বিষয়টি নিশ্চয়ই আমি সব মেইনটেইন করেই যদি আমি সাফার করতে হয়, তাহলে আমি সেই ইন্স্যুরেন্স দিয়ে আমি আউটপুটটা কি পাচ্ছি? রাইট, সেই বিষয়ে নিশ্চয়ই নিয়ন্ত্রক সংস্থা এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেখবে। জনাব নিজামুদ্দিন আহমেদ এবং জনাব এটিএম হাসান মাহমুদ, আপনাদের অনেক ধন্যবাদ। এটা স্পিকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বাংলাদেশকে কোটা ও শুল্কমুক্ত রপ্তানির সুবিধা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বিষয়ক এক সভায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি বিরোধী অভিযানের প্রশংসা করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়াল। জঙ্গি বিরোধী এই অবস্থান ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নিশা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের 25% করে যুক্তরাষ্ট্রে, কিন্তু 2013 সালে হঠাৎ করেই বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে থাকলেও বাংলাদেশের জন্য এই সুবিধা বন্ধ হওয়াটা দুঃখজনক। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে 90% নারী শ্রমিক, যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিজেরা স্বাবলম্বী হওয়ার মাধ্যমে তারা কেবল নিজের পরিবারকে সহায়তা করছে না, বরং দেশের অর্থনীতিতেও বিরাট ভূমিকা রাখছে। তেমন একটি খাতে 2013 সালে হঠাৎ করেই জিএসপি সুবিধা বন্ধ হওয়াটা ছিল দুঃখজনক। ম্যানহাটনের হোটেল এস্টোরিয়ায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বন্ধু রাষ্ট্র, তাই যুক্তরাষ্ট্রের উচিত কোটা ও শুল্কমুক্ত সুবিধা পুনর্বহাল করা। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের বড় জায়গা জুড়ে যুক্তরাষ্ট্রের অবস্থান। গত বছরও দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল $7 বিলিয়ন। এই